চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ কাভার্ড ভ্যানের সংঘর্ষ, 5 জনের প্রাণহানি, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। এই অবৈধ গাড়ির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আর গ্রাম সিএনজি গুলা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা রোডঘাটের জ্যাম থাকে আর অদক্ষ ড্রাইভারের কারণে হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নিয়ে মাঝ আকাশ থেকে ফিরছে বিমানের ফ্লাইট, নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, আস্থা সংকটে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটটা যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, এখনো ফর্ম সংগ্রহ করেনি ছাত্রদল শিবির, ছাত্র আন্দোলনের প্যানে ঘোষণা। পটুয়াখালীর জুলাই শহীদ জসিম হাওলাদারের পরিবারে কাটেনি শোক, ধর্ষণের শিকার হয়ে পরপারে মেয়েও সুষ্ঠু বিচার চায় পরিবার। মরার পরে আমি তো পথের ভিখারি। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মৌলভীবাজারের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক মাত্র 2 জন, সেবা নিতে এসে বিপাকের রোগীরা। এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধে এবার পুতিন জেলেনস্কিকে নিয়ে বৈঠকের উদ্যোগ ট্রাম্পের, স্থায়ী শান্তি চুক্তির প্রত্যাশা, কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত আরও 2 জন। সোমবার ভোর 4:45টার দিকে নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতাল পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যায়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে চালকদের অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ড থেকে পিকআপটা মাছ ব্যাপারী গুলাকে নিয়ে আসতেছিল, ঠিক আছে। ওই গ্রাম সিএনজি কতগুলো গাড়ি চলা অবৈধভাবে, ওগুলার কারণে এই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটা এই ম্যাংরা গ্রুপের পাশে কভার ভ্যান গুলা যেগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে 5 জন লোক সাথে সাথে উইন্ডেড। হ্যাঁ, আরো 2 জন লোক মেডিকেল আছে বর্তমানে চিটাং মেডিকেল। এই ফ্রেশ কোম্পানি, এখানে ফ্রেশ কোম্পানি গাড়ি যেগুলো পানি গাড়ি যেগুলো আছে ওগুলো দাঁড়া যাচ্ছে রাস্তায় জায়গাটার সময়, আর গাড়িটা একটা গ্রাম সিএনজি আর 3 সিএনজি যেগুলো আছে সিটির বাইরে যেগুলো যায়, এই গাড়িগুলো আসতেছে, গাড়িগুলো একটু বিলকে যাওয়ার কারণ বলছে এই পিকআপটা এসে এই কর্পোরেট ভিন দিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। দর্শক, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির বিষয় জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনার কাছে জানতে চাইবো যে দুর্ঘটনার কারণ জানা গেছে কিনা এবং নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা, জানাবেন। ইরশাদ, যেমনটি বলছিলেন, আজ সকালেই এই বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম সিটি গেটে। একেবারে ঢাকা চট্টগ্রাম থেকে আসা যে প্রবেশ মুখ, চট্টগ্রামে এই প্রবেশ মুখে এই দুর্ঘটনাটি ঘটে। যতটুকু জানতে পেরেছি, তারা ভাটিয়ারি থেকে একটা পিকআপে করে ফিশারিঘাট যাচ্ছিলেন মাছ কেনার জন্য। হয়তোবা তারা মাছ কিনে তারা আবার তাদের গন্তব্যে গিয়ে তাদের মাছগুলো বিক্রি করতেন। তবে এই পিকআপটি একটি দাঁড়ানো কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা দেখানোর চেষ্টা করবো। এই যে পিকআপটি দেখছেন আমার পিছনে, এই পিকআপটিতে ছিল মোট 7 জনের মধ্যে তারা দ্রুত গতিতে আসার কারণে একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। সজোরে ধাক্কা দিলে এই পিকআপের অবস্থা একেবারে দেখতে পাচ্ছেন, সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। সামনে থাকা ড্রাইভার, হেল্পার সহ 5 জন ঘটনাস্থলেই মারা যান, এমনটি আমরা জানতে পেরেছি। 2 জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ
কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা যে 5 জন মারা যায় তাদের অবস্থা একেবারে আসলে সাথে সাথেই তারা স্পট ডেড হয়েছে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। যে 2 জন ছিল তাদেরকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমরা একটু জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে আপনারা যে 5 জন নিহত হয়েছে তাদের পরিচয় জানেন কিনা। পরিচয় জানে না, ওইটা সেটা হলো ওই দিক দিয়ে গাড়িটা আসতেছিল মাছের গাড়ি, 7 জন মালিক সহ গাড়ির ড্রাইভার সহ ছিল। ওই মেঘনা গ্রুপের ফ্যাক্টরির সামনে পার্কিং গাড়ির থাকার কারণে হয়তো অটো রিক্সায় বা কোনো গাড়ি চাপ দিছে, তার জন্য ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির ভিতরে ঢুকে গেছে। জায়গায় 5 জন মারা গেছে, 2 জনকে মেডিকেল নিয়ে গেছে। ওই 2 জনের বাঁচে কিনা সন্দেহ আছে, আমি এতটুকু দেখছি আর কিছু জানি। যেমনটি শুনছিলাম আমরা, যেই 7 জন রয়েছে তাদের মধ্যে 5 জন একেবারে স্পট ডেড হয়েছে এবং 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বর এখনো পর্যন্ত তাদের কোনো পরিচয় জানা যায়নি, তবে পরিচয় জানার চেষ্টা করছি আমরা। এই ছিল চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে দুর্ঘটনার সর্বশেষ আপডেট। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। গত কয়েক মাসে এভাবেই ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশ বিমানের অন্তত 35টি ফ্লাইটের। এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি ছাড়াও ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আস্থা সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমানে, কখনো চাকা খুলে পড়া, অক্সিজেন সংকট কিংবা টয়লেটের ফ্লাশ অকেজ হওয়ার মতো ঘটনায় গত কয়েক মাসে গন্তব্যে যেতে পারেনি অন্তত 35টি ফ্লাইট। ফিরতে হয়েছে ঢাকায়। একের পর এক যান্ত্রিক ত্রুটি ও ভাড়া বিবেচনায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীরা বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। বিমান যে আবার রিটার্ন ফেরত আসে, বিমানের মধ্যে প্রবলেম থাকে, তারা সার্ভিস খুব ভালো দেয় না। সবসময় তার ফ্লাইট ব্যাক আসবে না, যান্ত্রিক ত্রুটির কারণে তো ফ্লাইট বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। এটা তো যান্ত্রিক ত্রুটি, এটা কর্তৃপক্ষের দায়, এই দায়টা হচ্ছে কর্তৃপক্ষের, এটা যাত্রীদের না। এ পরিস্থিতিতে ইমেজ সংকট ও যাত্রীদের আস্থা হারিয়ে ক্ষতির মুখে বিমান। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যান্ত্রিক ত্রুটি ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এয়ারলাইন্সের যে ঘন ঘন হওয়াটা, এটা কিন্তু আপনি এটা ইন্ডিকেট করে যে তাদের মেনটেন্যান্সে কিন্তু দুর্বলতা আছে। যেসব যাত্রীদের হোটেলে রাখতে হয়, 1 দিন 2 দিন রাখতে হবে, সেটা বিমানকে লসটা নিতে হবে। এবং ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটটা যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই যে ফিরে আসছে বা এই হচ্ছে, এতে করে কিন্তু হিউজ পরিমাণ টাকা এখানে অর্থনৈতিক দণ্ড হচ্ছে বিমানের। ছোট বড় সব মিলিয়ে মাত্র 19টি এয়ারক্রাফট ব্যবহার করে প্রায় 30টি রুটে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে বিমান। একদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত, অন্যদিকে শিডিউল বিপর্যয় ঠেকাতে চ্যালেঞ্জের মুখে বিমান। বিমান মেরামতে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব যন্ত্রাংশ ছাড়া নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ নেই বলে জানান বিমানের প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুরি আলম। বোয়িংয়ে বলা আছে আমার 787 ইউজ করতে গেলে তুমি এই পার্টটা ইউজ করতে হবে, এর কাছ থেকে তৈরি করতে হবে। আমরা চেষ্টা করি সবসময় বোয়িং থেকে কিনতে, বোয়িং থেকে দেশ থেকে কিনতে, ওইএম এর উপর ডিপেন্ড করি। কারণ আমাদেরকে আবার অডিট করে সিভিল এভিয়েশন অডিট করে ইএসআ। আমি যদি কিছু করি সিভিল এভিয়েশন আমাকে আটকায় দিবে। দ্রুতই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই কর্মকর্তা জানান ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। আমরা আমাদের সুপারভিশন যেটা বলে এটা বাড়িয়েছি, ফ্রম দ্য টপ লেভেল মোর। এখন আরো সিনিয়রদেরকে আরো বেশি, আমার চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ইভেন মাইসেলফ, আমরা ডাইরেক্ট সুপারভিশন যেটাকে বলে আর কি। সুপারভিশন তো ছিলই, বাট ডাইরেক্ট সুপারভিশন ফ্রিকোয়েন্সিটা আরো বেশি করেছি। আমরা শিফট তৈরি করছি, আজকে থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা কাজই হবে স্পেশালি রাত্রেবেলা মেনটেন্যান্স করা এয়ারক্রাফটের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 124 জন।
সবশেষ রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 63 জন। রোববার ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এখন পর্যন্ত 124 জনের মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 5 জন, সম্পাদক পদে 44 জন এবং সদস্য পদে 55 জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে জমা দিয়েছেন 38 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। যাচাই বাছাই শেষে 21 আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও এখন পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এখন পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া কোনো সংগঠন প্যানেলও ঘোষণা করেনি। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার দিবাগত রাত 1:30টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা তাদের সুস্থ করার চেষ্টা করেন, পরে চিকিৎসক এনে স্যালাইন দেওয়া হয়। এদিকে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে শিক্ষার্থীদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা। দেশে একটি জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি অতি প্রয়োজন। তা সম্ভব কেবল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয় সেদিকেও লক্ষ্য আছে বিএনপির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া উইং ও জাতীয় কবিতা পরিষদ। নতুন বাংলাদেশ গড়ার সুপারিশ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, বিএনপির অর্জন ধ্বংস করতে জুলাই অভ্যুত্থানের পর দেশে এক ধরনের মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। বিএনপি সেই রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আগুনের চ্যাপ্টার তো শেষ 5th of August। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়, তা বিএনপির অন্যতম লক্ষ্য জানান সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আদর্শিক ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাগ্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। ক্ষমতায় বসিয়েছিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার। রোববার বিকেলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য দলের নেতৃবৃন্দ ছাড়াও এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নেন। টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনেরও বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে। যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। প্রয়োজনে পিআর পদ্ধতিকে গণভোটে দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারিতে থেকেই এ পর্যন্ত বিশ্বের 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তারা এসব তথ্য তুলে ধরেন। জানান, অনুসন্ধান চালানো হয় এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্কে। পাচারের অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হবে। এজন্য 9 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, সেনা সদর সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হয়। রোববার রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান, প্রায় 2 ঘন্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। শনিবার কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে এয়ার অ্যাম্বুলেন্সের যোগে তাকে ঢাকায় আনা হয়। জুলাই আন্দোলনে শহীদ হন পটুয়াখালীর জসিমউদ্দিন হাওলাদার। গত 1 বছরেও শোক কাটেনি তার পরিবারে। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন তার বড় মেয়েও। শহীদ বাবার কবরের পাশেই মেয়ের জায়গা হয়।
ধর্ষণের সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন শায়লা খান। পটুয়াখালীর দুমকি উপজেলার রাজগঞ্জ গ্রামের জসিমউদ্দিন প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে আসেন ঢাকায়। পেশায় গাড়ি চালক জসিম বিএনপির সমর্থক ছিলেন। ২৪শে গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন জসিমও। আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ৩ রাস্তার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এমন মৃত্যুতে আকুল সাগরে ভাসে পুরো পরিবার। জসিমের মৃত্যুর ৯ মাসের মাথায় চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে চরম বিপর্যয়। সেদিন বাবার কবর জিয়ারত করে পাঙ্গাসিয়ার রাজগঞ্জের দাদাবাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় স্থানীয় ২ তরুণকে চিহ্নিত করে এজাহার দেয়া হয়, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ায় গেল ২৬ এপ্রিল আত্মহত্যা করেন লামিয়া। সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনসহ স্থানীয়রা। আন্দোলনে ১৯ তারিখে জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে আমরা এই পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছি এলাকাবাসী হিসেবে। পরিবারটির এমন বিপর্যয়ে পাশে দাঁড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আশ্বাসের বাস্তবায়ন দেখার দাবি স্বজনদের। মরার পরে আমি তো পথের ভিখারি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনানুগ প্রক্রিয়ায় আমরা এই মামলাটার বিচার কার্য সম্পন্ন করব। ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দিন। এছাড়াও আরও ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ, তাদের চিকিৎসা একদম ফ্রি করার সরকার পরিকল্পনা রয়েছে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকে, তাহলে এই পরিবর্তন এনে কি লাভ হলো, এই প্রশ্নই এখন ভুক্তভোগী শহীদ জসিমের পরিবার সহ এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় ২,৩২,০০০ মানুষের চিকিৎসা সেবায় কর্মরত আছেন মাত্র ২ জন চিকিৎসক। অবকাঠামো সংকটের কারণে ৩০ শয্যার হাসপাতালটি এখন ১৯ শয্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ রোগীরা রয়েছেন চরম ভোগান্তিতে। সহকর্মী সালি এলাহি কুঠির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৬ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের 10টি পদের মধ্যে সার্জারি, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি সহ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মেডিকেল অফিসারের ২৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 1 জন। এই 3 চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা ৬০০ থেকে ৭০০ রোগীকে। আমাদের হাসপাতালের ইনডোরে প্রতিদিন 40 থেকে 60 জনের মতো পেশেন্ট ভর্তি হয়, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডক্টর নাই। আমাদের একজন আরম্ভ ম্যাডাম আছেন, কোনো সমস্যা হলে ম্যাডামের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাই। মানে জনবল কম থাকায় আমাদের হিমশিম খাইতে হচ্ছে সেবা দিতে। আমরা সেকমোরা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি। এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে নষ্ট হাসপাতালের পানির মোটর। এছাড়া রয়েছে ওষুধ সংকট। টেকনিশিয়ানের অভাবে আমাদের রোগীরা বাইরে গিয়ে এক্স-রে করতে হচ্ছে, তারা এক্স-রে সেবাটি পাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সের যে সেবাটি সেটা রোগীরা প্রপারলি পাচ্ছে না, কারণ 3টা অ্যাম্বুলেন্স থাকার পরেও আমাদের শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স চালু রয়েছে। নানা সংকটের মাঝে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এক মেডিকেল অফিসার। এখানে আমাদের একটি মাত্র হেলথ কমপ্লেক্স। বর্তমানে এখানে আমরা চিকিৎসক হিসেবে আছি আমার ইউএসএফপিও স্যার এবং আমি আরএমও, আর কোনো মেডিকেল অফিসার এখানে কর্মরত নেই। এই সংকটের মাঝে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ তিনটাই আমরা চালু রেখেছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পদ সৃজনের জন্য আসলে জুম মিটিং হয়েছে এবং আমরা সেই অনুযায়ী পদ সৃজন করে আমরা পাঠিয়েছি। দ্রুত জনবল ঘাটতি পূরণ সহ সেবার মান বাড়ানোর তাগিদ রোগী ও স্বজনদের।
শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের নির্মাঞ্চলের পানিবন্দী মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক বন্যায় পানিবাহিত রোগের পাশাপাশি জ্বর ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট স্থানে চিকিৎসার ব্যবস্থা ও জরুরি ওষুধ সরবরাহের দাবি জানান বন্যা দুর্গতরা। এছাড়াও মাঠের ফসল নষ্ট হওয়ায় সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। প্রায় ২০ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে দুটি উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা ও দুর্বলপুর ইউনিয়নের মানুষ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, গোখাদ্য সহ নানামুখী সংকটের মধ্যে রয়েছেন পানিবন্দী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয় সহ নানা রোগবালাই ছড়াচ্ছে দুর্গত এলাকায়। একই সঙ্গে মাঠের ফসল পচে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। বন্যাতে আপনার কোনো জায়গা পার হতে পারেন না, আপনার কোনো জায়গায় ওষুধ পাই না, আপনার ডাক্তারের সমস্যা। তারিখ থেকে আমাদের এলাকাতে কোনো লোকজন, কোনো ডাক্তার পানিবন্দির মধ্যে পড়ে আছি। ১ তারিখ থেকে আমাদের বন্যা বৃদ্ধি হতে থাকছে। 15 দিন থেকে কোনো পানি খাদ্য পাচ্ছি না, ফসল সব ডুবে গেছে। গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। এখানে কোনো হাসপাতাল নাই, কোনো চিকিৎসা নাই। সাধারণত গ্রামে পল্লী এলাকায় একটা পল্লী ডাক্তার, তারা নৌকার ব্যাগর, যানবাহন ব্যাগর যাতায়াত করতে পারছে না। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এখানে প্রায় ৯,০০০ কৃষক এই বন্যার জমি আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে আমরা এই বন্যা আক্রান্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। দুর্গম এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে, এমনটাই জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। সর্দি, জ্বর, কাশি এইগুলাই হচ্ছে বেশি হবে। আমরা এইগুলো হচ্ছে প্রতিরোধ করার জন্য আমরা হচ্ছে চিকিৎসা সামগ্রী হচ্ছে আমরা হেলথ ইনপুটের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি। সরকারি বেসরকারি সহায়তায় দুর্গত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে পদ্মা নদীর ভাঙন আতঙ্কে ৩ ইউনিয়নের বাসিন্দা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে দিঘিরপাড় বাজার ও কান্দিরপাড়ের 10টি দোকান ও 5টি বসতবাড়ি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ভাঙন রোধে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের পদ্মা নদীর দিঘিরপাড় এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে কিন্তু আকস্মিক ভাঙনে কিন্তু এখানে কিন্তু প্রায় 10টি দোকান এবং নদীর এই পাশে কান্দিরপাড় এলাকায় কিন্তু 5টি বসত কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং ইতিমধ্যে ভাঙন কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু তাদের বসত ভিটা আস্তে আস্তে সরিয়ে নিয়ে অন্যত্র জায়গায় নেওয়ার কিন্তু আসলে চেষ্টা করছেন। তারা কিন্তু আসলে এখন ঠিক মতো তাদের খাওয়া দাওয়া কিছুই নেই বললে চলে। তারা কিন্তু তাদের যে বসত ভিটার যে মালামাল রয়েছে সেই মালামাল নিয়ে কিন্তু তারা আসলে অন্য গন্তব্যে যাওয়ার তারা চেষ্টাটুকু করছে। তো আমি এখন এইখানকার স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে এই ভাঙ্গনটা কেন এবং আপনারা এখানে কি করছেন, কোথায় যান? আসলে দিঘিরপাড় ইউনিয়ন অতীত অনেক ভাঙনের সম্মুখীন হওয়ার পরে এখানে আবার নতুন করে চর জাগ্রত হয়ে আবার নতুন করে মানুষ আশা নিয়ে আবার বাড়িঘর করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 5ই আগস্টের পূর্বে একটি দুর্বৃত্ত মহল এখানে দীর্ঘদিন আপনার কাটার মেশিন দিয়ে বালু কাটার ফলে আমাদের এই বিশেষ করে দেখা গেছে কান্দারবাড়ি, সাধকচর, সরিষাবন এই এলাকাগুলো আরো 5-6টা মৌজার দিঘিরপাড় ইউনিয়নের মৌজা নদীগর্ভে চলে গেছে। আর এই নদীগর্ভে চলে যাওয়ার কারণে দেখা গেছে যে এলাকার মানুষগুলো নদী ভাঙনের শিকার হয়েছে এবং তারা বসত ভিটা হারিয়ে গেছে এবং অসংখ্য ফসলি জমি নদীগর্ভে চলে গেছে, যা এখান থেকে দেখা গেছে যে বৃহৎ পরিমাণ দেখা গেছে আলু এবং অন্যান্য কৃষি ফসল উৎপাদন হয় সেগুলো এখন নদীগর্ভে চলে গেছে। এখন এলাকার মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং মানুষজন দিশেহারা হয়ে গেছে নদী ভাঙনের ফলে। কিভাবে তারা নতুন করে বসত ভিটা করবে তারা জায়গাও পাচ্ছে না। এবং এমন পরিস্থিতিতে
দেখা গেছে যে যদি স্থায়ী বাঁধের নির্মাণ না করা হয় এবং এই প্রাথমিকভাবে যদি জিও ব্যাগ ফেলানো না হয়, তাহলে আমাদের দিঘির পাড়ের এই চর অঞ্চলগুলো নদী গর্ভে চলে যাবে, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে এবং অতি দ্রুত এই জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন, তারা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের দিঘির পাড়বাসীর স্বপ্ন এবং দিঘির পাড়ের স্বপ্ন ভঙ্গ হয়ে নদী গর্ভে সব চলে যাবে। দিঘির পাড় এখন অস্তিত্ব সংকটে পড়ে আছে, দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মনি, আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এই নদীতে কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু এই নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা জিও ব্যাগ ফেলছেন ভাঙ্গন রোধ করার জন্য। এই ভাঙ্গন রোধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু জিও ব্যাগ ফেলবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দিঘির পাড়ের পদ্মার পাড় থেকে নদী ভাঙ্গনের সব শেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে। মনি, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে পদ্মা নদীর ভাঙন আতঙ্কে বাসিন্দারা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। যশোরে ভুয়া ভিডিও পোস্ট করে গুজব সৃষ্টির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেছে ডিবি পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, শনিবার গভীর রাতে তাকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অপরাধের কথা স্বীকার করে। রোববার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়, সাজু তার ফেসবুক আইডি থেকে যশোরে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। তবে সেটি যশোরের নয়, নড়াইলের একটি পুরনো গণপিটুনির ঘটনা। ভিডিও বিকৃত করে প্রচার করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন তিনি। বগুড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ডিবি পুলিশ। রোববার রাত 11:30টার দিকে শহরের কালীতলা এলাকার একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পুলিশ জানায়, সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন বাজারজাত করে আসছে। গোডাউনটিতে আকস্মিক অভিযান চালিয়ে 75 বস্তায় 6000 কেজি পলিথিন জব্দ করেন তারা। এ ঘটনায় গোডাউনটির দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। অসাধু ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে আমাদের বগুড়া শহরে নিষিদ্ধ পলিথিন নিয়ে সেখানে মজুত করছিল একটি গোডাউনে, প্লাস শহরে তারা সরবরাহ করছিল। আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জিদান মুসা স্যারের নির্দেশনায় আমরা শহরের কালীতলায় একটি গোডাউনে আজকে রাতে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে সেখানে আমরা 75 বস্তায় অনুমান আমরা 6000 কেজি পলিথিন পেয়ে এগুলো আমরা জব্দ করি। নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৬তম জন্মজয়ন্তী আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এ বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। জন্মজয়ন্তী ঘিরে কি ধরনের আয়োজন থাকছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। আপনি জানেন যে আজকে এই যে বাংলা নাটকের যিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নাট্যাচার্য সেলিম আল দ্বীন এবং এই যে এই বিভাগের যিনি প্রতিষ্ঠাতা এবং তার কিন্তু আজকে ৭৬তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে কিন্তু আজকে সারা দিন ব্যাপী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন কিন্তু তারা হাতে নিয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি যে আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এরপরে কিন্তু এই যে নাটকের গান, এই কর্মসূচিটি তারা পালন করবেন সকাল 9:30 থেকে এই কার্যক্রমটি পালন করার কথা রয়েছে এবং সে উপলক্ষে কিন্তু এখানে নানা ধরনের প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু তার স্মরণে কিন্তু শোভাযাত্রা বের করা হবে এবং সেটি কিন্তু সিনেমার দিনের যে সমাধি অভিমুখে কিন্তু সেটি রওনা হবে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু আরো সারাদিন ব্যাপী নানা ধরনের আয়োজন কিন্তু তারা
করবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যারা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে আজকে যে আনুষ্ঠানিকতা উপলক্ষে কিন্তু নানা কার্যক্রম তারা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কিন্তু এই যে নাটকের গান সেটি সাজানোর কাজে কিন্তু একজন। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে আপনাদের কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এই দিনটি? দেখা যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় সেলিমানদের যে স্যারের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা তো একটি প্রবন্ধ পাঠ হবে স্যারের বিভিন্ন কর্মকাণ্ড এগুলো নিয়ে, স্যারের যে অনবদ্য সৃষ্টি এটা নিয়ে একটু আলোচনা হবে। আর আমাদের আসলে দেখা গিয়েছে স্যারের যে সৃষ্টি এটা আসলে বলে শেষ করার মতো না। আমাদের যে প্রজন্ম সাহিত্য চর্চা এবং নাট্যকলায় যে অগ্রণী ভূমিকা যে স্যার রেখে গিয়েছেন এগুলোর আসলে যথাযথভাবে যে মূল্যায়ন বা এই শিক্ষার মাধ্যমে এটা প্রয়াসে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের আসলে মূল প্রয়াস। এই উপলক্ষে স্যারের জন্মদিনটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। তো ওই উপলক্ষে আমরা আজকে আয়োজন করেছি সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারা যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে আজকে যে সমস্ত কার্যক্রমগুলো প্রদর্শিত হবে এবং যেগুলো সারাদিন ব্যাপী চলবে, এবং এই যে আজকে ৭৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে সেলিম আদ-দ্বীনের যে সমস্ত কার্যক্রম সেটি কিন্তু সেই উপলক্ষে কিন্তু এখানে নানা ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া কিন্তু বাংলা নাটকের যে আজকে যে মানুষটির জন্মদিন তার যে অবদান সেটি কিন্তু স্মরণীয় করে রাখতে কিন্তু আজকে এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে কিন্তু সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। ধন্যবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী শান্তি চুক্তি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে মস্কো কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকদিন থেকেই রেফারির ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা প্রেক্ষাপটে হতাশ হলেও হাল ছেড়ে দেননি তিনি। শুক্রবার বহুল আলোচিত আলাস্কা বৈঠকেও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মন জয়ের শেষ চেষ্টা করেছেন ট্রাম্প। এমন আবহে চমকপ্রদ খবর সামনে এনেছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প এবার ৩ পক্ষকে সঙ্গে নিয়ে বসতে চাইছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার ওয়াশিংটন ডিসিতে আসন্ন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সেই বার্তাও দেবেন ট্রাম্প। ত্রিপাক্ষিক এই বৈঠক কবে হবে তাও প্রাথমিকভাবে জানিয়েছেন ট্রাম্প। যদি যুদ্ধ থামাতে একই টেবিলে পুতিন, ট্রাম্প আর জেলেনস্কিকে বসানো যায় তাহলে সেটিই হবে এই শতকে সবচেয়ে বড় বৈঠক, এমনটাই মত বিশ্লেষকদের। রোববার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টিতে রাজি হয়েছেন পুতিন। একে আমি মোড় বদলে দেওয়ার মতো ঘটনা হিসেবে বিবেচনা করছি। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো ন্যাটোর বিধানের অনুচ্ছেদ ৫-এর প্রয়োগ করতে একমত হয়েছে। এদিকে কিয়েভ শান্তি চুক্তির মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাত মীমাংসায় রাশিয়া একাধিক দাবি তুলেছে, সেগুলো একে একে খতিয়ে দেখতে সময় লাগবে বলে জানান তিনি। তার মতে কেবল যুদ্ধবিরতি হলেই টেকসই শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি সম্ভব। তবে যুদ্ধবিরতি মেনে নিলে ইউক্রেন সেই সময়ে নতুন করে অস্ত্র মজুত করবে বলে দাবি করেছে ক্রেমলিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। খবর। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব সেপ্টেম্বরে হবে। ভিয়েতনামে সেই প্রতিযোগিতার আগে বাহরাইনে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটি হবে সোমবার। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে কঠোর অনুশীলনে দল। তামিমুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বাহরাইনে 12 দিনের প্রস্তুতি ক্যাম্প।
মূল পর্বের আগে বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতিতে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। 18 ও 22 অগস্ট বাহরাইন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটি মাঠে গড়াবে সোমবার। আগামী মাসে ভিয়েতনামে মাঠে গড়াবে এশিয়ান কাপের বাছাই পর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুল বারী টিটুর দল। তবে আপাতত বাহরাইনের প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ হচ্ছে গোটা দলের। কালকে আমাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ বাহরাইনের সাথে, তো আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো। আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল, তো আমরা 3-4 দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি। তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে। অ্যাডাপশন সেশনের পর ট্যাকটিক্যাল সেশনে ব্যস্ত সময় পার করেছে গোটা দল গেল 2 দিন। বাহরাইন প্রতিপক্ষ হিসেবে শক্ত, তবে তাদের বিপক্ষে ভালো করলে আসরের সেরা প্রস্তুতিটা নেওয়া সম্ভব বলে বিশ্বাস কোচ সাইফুল বারী টিটুর। কালকের যে ম্যাচ আমাদের এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি। প্রবাবলি বাহরাইন ভিয়েতনামের মতোই স্ট্রঙ্গার একটা টিম, ইফ নট মোর। তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন, এগুলি এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। তবে দলটা রয়েছে ইনজুরির সমস্যা, যদিও কোচ বিশ্বাস রাখতে চান দলের বাকি সদস্যদের ওপর। মোরসালিন সম্ভবত এই ম্যাচে খেলবে না, ওর একটু ইনজুরি ছিল আবাহনীর ম্যাচ থেকে। তো তারপরেও যারা আছে অন্যান্যরা সবাই আছে। তো এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে। এশিয়ান কাপ আছে বাংলাদেশ গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। গত 14 আগস্ট বাহরাইনে গিয়ে আগামী 26 আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। সেখান থেকে দেশে ফিরিয়ে শুরু হবে মূল আসরের প্রস্তুতি। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।